আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবো। ম্যাথমেটিক্স এর উপর একটা সুপার ডুপার সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেটার অপেক্ষা আপনারা ছিলেন। সো আজকের এই ক্লাসের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবং আমরা খুব সুন্দর একটা ক্লাস করবো আজকে ম্যাথমেটিক্স ওয়ানের উপরে, যেহেতু আমাদের সামনে হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ানের উপর একটা রেফার্ড এক্সাম। সো এই রেফারেড এক্সামে আমরা কিভাবে ভালো করতে পারি এবং কিভাবে শিওর শর্ট প্রশ্নগুলো কমন পেতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এবং এই ক্লাসের শেষের দিকে আমি 10টা রচনামূলক আপনাদেরকে দিয়ে দিব। আশা করি 10টা রচনামূলক করলেই হয়ে যাবে। ঠিক আছে। সো প্রথমত আমি অধ্যায় ভিত্তিক একটা সাজেশন আপনাদেরকে দেখাবো, এন্ড দেন লাস্টে আমি আপনাদেরকে 10টা রচনামূলক এবং 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দিব। আশা করি সেই 10টা এবং 15টা সংক্ষিপ্ত যদি কেউ পড়তে পারে, সে আশা করি নির্দ্বিধায় একটা পাস মার্কস পরীক্ষা আনতে পারবে। তো যেহেতু রেফার্ড এক্সাম, আমরা যেহেতু রেফার্ড খেয়েছি, তাহলে আমাদের এই রেফারটা তুলতে হবে। সো কিভাবে আপনি রেফারটা তুলতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে বা সেরকম একটা সাজেশন নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। সো আশা করি আজকের এই সাজেশনটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে পরীক্ষার মধ্যে, এবং এটার অপেক্ষা আপনারা ছিলেন এবং সেই অপেক্ষার অবসানটাই আজকের এই ক্লাসের মাধ্যমে হতে যাচ্ছে। সো এই ক্লাসটা আপনারা খুবই এনজয় করবেন। তাই যাদের ম্যাথমেটিক্স ওয়ানের রেফার্ড আছে, তাদের সবাইকে মেনশন করে আমাদের সাথে যুক্ত করে দেন, অথবা ক্লাসটি হারাতে না চাইলে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন। ঠিক আছে। তো আমি যে কথা বলতেছিলাম, আমি প্রথমত আপনাদেরকে একটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করবো, যে আসলে আমাদের অধ্যায় ভিত্তিক করে কোন প্রশ্নগুলো পড়া প্রয়োজন সেরকম একটা সাজেশন আপনাদেরকে দিব। এবং সর্বশেষ আমি হচ্ছে আপনাদেরকে 10টা রচনামূলক এবং হচ্ছে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যারা মানে ম্যাথে অনেক বেশি দুর্বল, একদমই পারেন না, তো তাদের জন্য সেই 10টা এবং 15টা টোটাল 25টা প্রশ্ন করলেই সংক্ষিপ্ত এবং রচনামূলক কভার হয়ে যাবে। ঠিক আছে। আর আমরা যারা পারি তারা অবশ্যই সেই 10টা এবং 15টা রচনামূলক প্রশ্ন আমরা একটু দেখে যাব। ঠিক আছে। সো অনেকে যুক্ত হয়ে গেছেন, মার্শাল, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু প্রথমে আমাকে বলবেন যে আপনারা সঠিকভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা বা কথাগুলো শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা পড়তে হবে, আমরা আজকে টোটাল যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করবো। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের নির্ণায়ক। সো চলেন আমরা একটু নির্ণায়ক থেকে আলোচনাটা শুরু করি। সো নির্ণায়ক অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে স্যার, আমি একটু আপনাদেরকে বলে দিই। স্যার, নির্ণায়ক থেকে এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্তের জন্য পড়তে হবে। ঠিক আছে। নির্ণায়ক থেকে এই কোশ্চেনটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে হবে স্যার। এটা পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে। এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। আচ্ছা, এটা আচ্ছা দেখেন, নির্ণায়ক থেকে আমরা টোটাল দুইটা সংক্ষিপ্ত পড়বো, দুইটা রচনামূলক পড়বো। দুইটা সংক্ষিপ্ত, দুইটা রচনামূলক। এখন কোন দুইটা সংক্ষিপ্তর জন্য? এই যে আপনারা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়বো, আর এই কোশ্চেনটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়বো। তার মানে সংক্ষিপ্তের জন্য আমাদেরকে এই দুইটা প্রশ্ন মাস্ট বি পড়তে হবে। ঠিক আছে। নির্ণায়ক থেকে আপনারা এই দুইটা সংক্ষিপ্ত থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই 100% পরীক্ষায় পাবেন। ঠিক আছে। আমি আগে আপনাদেরকে সাজেশনটা দেখাই, তারপরে যদি আপনাদের কোনো স্পেসিফিক সাবজেক্টে বা স্পেসিফিক টপিকে প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমারে বললেন, আমি ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আমি প্রথমত আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি, এবং সাজেশনটা দেওয়ার পরে আমার সাজেশন আছে আপনারা পড়াশোনা করেন, তারপরে হচ্ছে আমরা সর্বশেষ আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিকে প্রশ্ন থাকে বা কোনো একটা ম্যাথের সমস্যা থাকে, আমরা সেই ম্যাথটা ইনশাল্লাহ সমাধান করব। তার আগে আমরা এখানে একটু প্রশ্নগুলো দিয়ে দিই। দেখেন, আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যদি পরীক্ষার মধ্যে কোনো কারণে এই প্রশ্নটা না আসে, তাহলে অবশ্যই স্যার এই প্রশ্নটা আসবে। এখন এই প্রশ্নটা এখানে আমাদের কিন্তু এ দ্বারা লেখা হয়েছে, তাই না স্যার? এ দ্বারা লেখা হয়েছে। পরীক্ষার মধ্যে এইটার ডাকটা একটু চেঞ্জ করে সাপোজ এরকম থাকতে পারে, 1 পি পি স্কোয়ার, তারপর হচ্ছে পি স্কোয়ার পি, এরকম থাকতে পারে। ঠিক আছে। এটা থাকতে পারে। এখন পি এর উপর রিলেটেড করে কিন্তু স্যার দুইটা ম্যাথ আছে আমাদের এখানে। আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি। পি এর উপর রিলেটেড করে দুইটা ম্যাথ আছে স্যার। কোন দুইটা? আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি। আমাদের নির্ণয় থেকে পি এর একটা প্রশ্ন, খুবই মানে সুন্দর প্রশ্ন বলা চলে। এটা চিরসবুজ প্রশ্ন বলতে পারেন আপনারা, এটা প্রতিবারই পরীক্ষা আমাদের আসে। So আমি সেটাও একটু আপনাদেরকে বলে দিতে চাই। একই নিয়ম, সবকিছু সেম একই। অতি সংক্ষিপ্তর জন্য এখান থেকে আপনারা অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে, এই বিষয়টা একটু পড়ে যান, আশা করি এটা কাজে লাগবে। সংক্ষিপ্তর জন্য স্যার আপনারা এইটা একটু পড়ে যান। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা, যে 1 1 1 পি পি স্কোয়ার পি স্কোয়ার p⁴। ঠিক আছে। এই কোশ্চেনটা সমান দেখাইতে হবে আমাদেরকে পি ইন্টু p - 1 হোল স্কোয়ার ইন্টু
পি স্কোয়ার মাইনাস ওয়ান। স্যার এই কোশ্চেনটা ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন দুইটা কিন্তু একই নিয়মের অঙ্ক, আপনারা এটা পরীক্ষায় পাইতে পারেন অথবা এটা সেম রাখি, জাস্ট এখানে এর জায়গায় পি বসানো হয়েছে, তফাৎটা জাস্ট এইটুকুই। ঠিক আছে, তফাৎটা জাস্ট এইটুকুই। তার মানে আপনারা অবশ্যই আমি বলতে পারি যে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এটাই বেশিরভাগ পরীক্ষায় দেয়। যেহেতু গতবার দিয়েছে না, তার মানে এইবার অবশ্যই আপনাদেরকে এটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য আমি এটা আপনাদেরকে একটু দাগাই দিলাম, আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে এই অঙ্কটা কইরা যায়। ঠিক আছে, যেহেতু প্লাস 2 এক বছর ধরে অঙ্কটা আসতেছে না, তাহলে এটা আপনাদের আসার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে আশা করি আপনারা এই 3টা প্রশ্ন থেকে 100% একটা পাবেন। এই যে এখানে 2টা প্রশ্ন লিখে রাখছি, আর স্যার এই যে এটা। ঠিক আছে, এই অধ্যায় থেকে স্যার রচনামূলকের জন্য মাত্র 2টা কোশ্চেন দিব, রচনামূলকের জন্য মাত্র 2টা কোশ্চেন। কোন 2টা কোশ্চেন দিচ্ছি তো চলেন আমরা দেখি। রচনামূলকের জন্য স্যার আমরা এই 2টা কোশ্চেন পড়ব, এই যে এটা। রচনামূলকের জন্য আমরা এই কোশ্চেনটা পড়বো স্যার। আপনি এই অধ্যায় থেকে কিছু পড়েন আর না পড়েন, এই প্রশ্নটা পড়বেন। রচনামূলকের জন্য কিছু পড়েন আর না পড়েন, এই প্রশ্নটা অবশ্যই পড়ে যাবেন। এটা আমাদের পরীক্ষায় রচনামূলকের জন্য আসার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা। সো এইটা আসতে পারে, অথবা অথবা স্যার যদি এইটা পরীক্ষায় কোনো কারণে না আসে, তাহলে আপনাদের নির্ণায়কের সাহায্যে সমাধান করো, নির্ণায়কের সাহায্যে, নির্ণায়কের সাহায্যে সমাধান, এইটা স্যার আমাদের পরীক্ষা আসতে পারে। যদি আমাদের এখান থেকে পরীক্ষায় না আসে, সমাধান তো অবশ্যই আসবে। হয়তোবা আপনাকে নির্ণায়কের সাহায্যে সমাধান দিবে, নয়তোবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবেই, সমাধান রিলেটেড যে কোনো একটা কোশ্চেন। কথা বুঝাইতে পারছি? প্রশ্ন আমার কথাটা ভালো করে বুঝেন। যদি পরীক্ষার মধ্যে এই কোশ্চেন আসে, তাহলে নির্ণায়ক থেকে সমাধান আসবে না, তখন হয়তোবা ম্যাট্রিক্স থেকে সমাধান আসতে পারে। ঠিক আছে, আবার যদি ধরেন সাপোজ নির্ণায়ক থেকে আমাদেরকে এটা দিয়ে দিল, এটা যদি নির্ণায়ক থেকে দিয়ে দেয়, তাহলে আমাদের, না সরি, ধরেন আমাদের নির্ণায়ক থেকে সমাধান দিল, তাহলে কিন্তু স্যার এটা আসবে না। ঠিক আছে, তখন আমাদের ম্যাট্রিক্স থেকে সমাধান আসবে না। মানে এখানে এই অঙ্কগুলা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতেছে। এখন তাহলে আপনি রচনামূলকের জন্য এই একটা কোশ্চেন দিলাম জাস্ট। আর এই যে সমাধান যে করার বিষয়টা, যে ক্র্যামার রুলস এর সাহায্যে সমাধান বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো, এটার জন্য জাস্ট নিয়মটা পড়েন, তাহলেই হবে। আর কিছু লাগবে না, জাস্ট নিয়মটা পড়বেন যে নির্ণায়কের সাহায্যে আমরা কেমনে সমাধান করতে পারি। তো আপনি নির্ণায়কের সাহায্যে সমাধানের যদি নিয়মটা পারেন, তাহলে আপনি এই অঙ্ক কেন, এরকম হাজারটা অঙ্ক পারবেন। ঠিক আছে, প্রথমত এদের যে সহগগুলো আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর যে সহগ আছে, সহগ, সহগগুলো দ্বারা আপনি একটা নির্ণায়ক গঠন করলেন, ডি। ঠিক আছে, একটা ডিটারমিনেন্ট গঠন করলেন। কথা বুঝাতে পারছি? এখানে এক্স এর সহগগুলো লিখবেন এই জায়গায়, এই জায়গায় ওয়াই এর সহগ, এই জায়গায় জেড এর সহগগুলো লিখলেন। ঠিক আছে, দেখেন আমি একটু বুঝাই দিই। তাহলে আমাদের ডি সমান কি হবে, এখানে তিনোটাই এক আছে, 1 1 1, তারপর ওয়াই এরটা হচ্ছে 1 - 1 - 1, তারপরটা আছে স্যার 1, তারপরটা আছে কত, জেড তো এখানে নাই, তাহলে এখানে 0, এখানে জেড আছে -1। এই যে স্যার এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট বা ডি। এরপর আমরা এখান থেকে স্যার ডিএক্স টা বের করব। ডিএক্স টা কেমনে বের করবো জানেন? এইটার বিস্তার করলেই, এটার যদি আপনি বিস্তার করেন, বিস্তার করলে এটার একটা মান পাবেন। ঠিক আছে, তারপরে স্যার আমরা যখন ডিএক্স বের করতে যাব, তখন এই যে এক্স এর যে সারিটা আছে, এই এক্স এর যে কলামটা আছে, এই এক্স এর কলামের জায়গায় আমরা স্যার এখানে এই যে ধ্রুবক পদগুলো আছে না, এটাকে একটু এই পাশে নিতে হবে স্যার। তাহলে এখানে লাইনটা হবে এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে আমাদের প্লাসের 6 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হবে, আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান হবে -4। তাহলে এই যে 6 2 4, এইটা এই জায়গায় বসবে, 6 2 - 4, আর বাদ বাকি যা আছে সব সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিএক্স এর ভ্যালু। তারপর আপনি সেম ভাবে ডিওয়াই বের করবেন, অর্থাৎ ওয়াই এর সারির মধ্যে এটা বসাবেন। তারপরে সেম ভাবে আপনি ডিজেড বের করবেন। তার সর্বশেষ হচ্ছে আমরা ডিএক্স, আমরা হচ্ছে এক্স এর ভ্যালু কেমনে বের করব, এক্স এর ভ্যালুটা বের করব হচ্ছে এই যে আমাদের ডিএক্স এর মানটা আসবে, এটাকে আমরা ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দিব। সরি, ডিটারমিনেন্টকে আমরা হচ্ছে ডিএক্স দ্বারা ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ ম্যাথ 3 এর সাজেশনটা আমরা দিব। ঠিক আছে, তারপরে আপনারা হচ্ছে এই যে ডিটারমিনেন্টকে ডিএক্স দ্বারা ভাগ করবেন, ডিওয়াই দ্বারা ভাগ করবেন, ডিজেড দ্বারা ভাগ করবেন, দ্যাটস এনাফ, শেষ। ঠিক আছে, এরপরে চলো আমরা ম্যাট্রিক্স এর অধ্যায়। ম্যাট্রিক্স থেকে আমাদের কি কি পরীক্ষা আসতে পারে,
চলুন এটা আমরা দেখে আসি। স্যার এটা সংক্ষিপ্তর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট যে ম্যাট্রিক্সের গুণন বের করো। ম্যাট্রিক্সের কি বের করো স্যার? গুণন। কেমনে গুণন করে আমরা সবাই জানি, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হয়। অর্থাৎ এই 1 2 3-এর সাথে আপনি 1 1 0 গুণ করবেন, 1 এর সাথে 1, 2 এর সাথে 1, 3 এর সাথে 0, আবার 1 এর সাথে 2, 2 এর সাথে 1, 3 এর সাথে 1, এভাবে গুণ করবেন। ঠিক আছে? সো ম্যাট্রিক্সের গুণনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইওর সংক্ষিপ্ত প্রশ্ন। আপনার সংক্ষিপ্তের জন্য এই গুণনটা আসতে পারে পরীক্ষায়, তাহলে এই সংক্ষিপ্তের জন্য এই গুণনটা পড়েন। এরপরে চলেন স্যার ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এটা খুব একটা আসে না পরীক্ষায়। ঠিক আছে, এটা খুব একটা আসে না, তারপরে একটু দেখা যায় ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করা। ঠিক আছে, এটা সংক্ষিপ্তর জন্য। তাহলে সংক্ষিপ্তর জন্য এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পড়তেছি। এক নম্বর হচ্ছে স্যার এই যে গুণনটা, এটা বেশিরভাগ সম্ভাবনা আছে, এটা ধরে রাখেন যে 99% সম্ভাবনা আছে পরীক্ষা আসার। ম্যাট্রিক্সের গুণন আমি বলে দিলাম স্যার। ঠিক আছে, র্যাঙ্কের ক্ষেত্রে সম্ভাবনা একটু কম দেই, এটা 95%, একটু কম আছে এটা। আর রচনামূলকের জন্য স্যার, রচনামূলকের জন্য যদি কোনো কারণে ম্যাট্রিক্স থেকে সমাধান না আসে, যদি কোনো কারণে ম্যাট্রিক্স থেকে সমাধান না আসে, তাহলে 100%, 100% বিপরীত ম্যাট্রিক্স, 100% বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন আসবে। বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের কোশ্চেন আসবে। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স, যে এ ইনভার্স বের করো, এরকম কোশ্চেন আপনাদের পরীক্ষায় পাবেন, 100% গ্যারান্টি। ঠিক আছে, আমি বলে দিলাম যদি ম্যাট্রিক্স থেকে সমাধান না আসে, নির্ণায়ক থেকে সমাধান চলে আসে, তাহলে অবশ্যই অবশ্যই স্যার এ ইনভার্স বের করো, মানে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করো, এই ক্যাটাগরির কোশ্চেন আপনাদের পরীক্ষায় থাকবেই, এটা শিওর। ঠিক আছে, তাহলে এই যে বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করে এই রিলেটেড একটা কোশ্চেন অবশ্যই পড়ে যাবেন স্যার, কাজে লাগবে। আর ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এটা খুব একটা পরীক্ষা আসে না। ঠিক আছে, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটা পরীক্ষা আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই নির্ণায়কের সাহায্যে বা ক্রেমার রুলস এর সাহায্যে সমাধান, এটাই পরীক্ষা আসে। ক্রেমার রুলস এর সাহায্যে সমাধান এটাই বেশিরভাগ আসে, এটা পরীক্ষায় কম আসে। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি এত একটা ইম্পর্টেন্স দিচ্ছি না, এটা বাদ দিবেন। ঠিক আছে, যাক, এটা রিস্ক নেই, এটা বাদ দিন, দরকার নাই। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান বাদ দিলেও চলবে। তবে অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই এই যে অনুবন্ধী বা ইনভার্স ম্যাট্রিক্স বের করা ভেরি মাচ ইম্পর্টেন্ট স্যার, বাদ দেওয়া যাবে না, এটা পড়তে হবে স্যার। রচনামূলকের জন্য এটা আসার সম্ভাবনা আমি 100% দিয়ে দিলাম স্যার, যে এটা 100% আসতে পারে। ঠিক আছে, যে একটা ম্যাট্রিক্স আছে, আপনি এখান থেকে এ ইনভার্স বের করেন। ক্লিয়ার? তাহলে দুইটা অধ্যায় শেষ। 3 নম্বর অধ্যায় চলেন, বহুপদী এবং বহুপদীর সমীকরণ। এই অধ্যায় থেকে আমরা কি কি পড়তে পারি স্যার? এই অধ্যায় থেকে স্যার এই যে একটা কোশ্চেন, দাঁড়ান আমি কোনটা আসবে এটা বলে দিই সরাসরি। ঠিক আছে, দাঁড়ান। রচনামূলকের জন্য স্যার এটার বিকল্প হয় না, রচনামূলকের জন্য এই অধ্যায় থেকে এটার বিকল্প কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, রচনামূলকের জন্য এই নিয়মের প্রশ্নের কোনো বিকল্প নাই। ঠিক আছে, শুরুতে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, তারপরে আপনাকে বলবে যে আলফা প্লাস 1/α এবং বিটা প্লাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করো, মূল বিশিষ্ট সমীকরণ বের করো। ঠিক আছে, আপনারা যদি পারেন এই নিয়মের অঙ্কগুলা কেমনে সমাধান করে সেটা একটু বুঝবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই, আমি বুঝাই দিব। তার আগে জাস্ট একটু দেখেন, সমস্যা আগে সাজেশনটা দেখেন, তারপরে আমরা পড়ি। ঠিক আছে, এটা 100% আসবে আপনাদের পরীক্ষায়, এই নিয়মের অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, এটা কইরা যান, রচনামূলকে থাকবে স্যার এটা। শেষ। এখন সংক্ষিপ্তর জন্য, সংক্ষিপ্তর জন্য স্যার আপনাদেরকে এটা টেক্সটাইলে আসছিল স্যার, এটা দিলাম, এটা টেক্সটাইলে আসছিল। ঠিক আছে, এটা টেক্সটাইলে আসছিল। ঠিক আছে, সো এটা একটু পড়ে যান আপনারা, এটা টেক্সটাইল পরীক্ষা আসছিল যেহেতু, সেই জন্য আপনারা একটু ভালো করে পড়ে যান। এটা এটা আমাদের টেক্সটাইল পরীক্ষায় আসছিল। ঠিক আছে, কি বলছে যে ax² + bx + c এই সমীকরণের একটা মূল অপরটির উল্টার বর্গ যদি হয়,
একটা মূল যদি আলফা হয় আরটা কি হবে 1/α², তাই না? এই যে উল্টার বর্গ হয়, প্রমাণ করো যে এটা সমান কি 0, তাই না? তাহলে এই বিষয়টা কিন্তু বা এই অঙ্কটা সংক্ষিপ্ত জন্য পড়ে যাবেন। এই গেল একটা। আরেকটা প্রশ্ন হইলো স্যার, স্যার এখান থেকে সবই পড়া লাগে, কি করবো বলেন? তবে এটা একটু ভালো করে পড়ে যাবেন, এইটা, ঠিক আছে? এটা ভালো করে পড়ে যায়, এই অঙ্কটা, এইটা, আর হচ্ছে এইটা, এই দুইটা, ঠিক আছে? তাহলে সংক্ষিপ্তের জন্য এই দুইটা কোশ্চেন একটু স্যার পড়ে যাবেন। এই যেটা x² প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের মূল দিয়ে একটা অপারেটর বর্গের সমান হলে, মানে একটা আলফা হলে আর একটা আলফা স্কোয়ার হলে আমাদেরকে এটা দেখাইতে বলে। ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এটা একটু ভালো করে পড়ে যাবেন, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, 99% বলতে পারেন এটা। এই প্রশ্নটা আর হচ্ছে এই প্রশ্নটা, এই দুইটা থেকে স্যার একটা পাবেনই পরীক্ষায়, গ্যারান্টি দিয়ে দিলাম। এইটা নয়তো বা স্যার এই প্রশ্ন, এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে। আর রচনামূলকের জন্য শিওর কমন পাবেন স্যার, রচনামূলকের জন্য শিওর কমন পাবেন এই যেটা থেকে, রচনামূলকের জন্য শিওর কমন পাবেন স্যার এটা, এটা রচনামূলকে থাকবে। যদি একটু চেঞ্জ করে তাহলে এই জায়গায় চেঞ্জ করতে পারে, এই যে যে এখানে বলতে পারে যে x² প্লাস bx প্লাস c, এই সমীকরণ দিতে পারে, ঠিক আছে? তো আপনি যদি এই অঙ্ক পারেন তাহলে এটা পারবেন না? অবশ্যই পারার কথা নাকি স্যার? তো এটা একটু বুঝে যান। এরপরে চলেন জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে সংক্ষিপ্তর মধ্যে আপনাদের বর্গমূল আসবেই স্যার, বর্গমূল আসবে। বর্গমূল বের করো, এটা পরীক্ষায় থাকবেই স্যার, ঠিক আছে? বর্গমূল বের করো, এটা পরীক্ষায় থাকবেই, যে -7 প্লাস 24i, এটার বর্গমূল বের করো, এটা থাকবেই স্যার, ঠিক আছে? এটা থাকবে পরীক্ষায়, কিছু আসুক বা না আসুক এটা আসবে। আচ্ছা ইনশাল্লাহ রিফাত, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে? কিছু আসুক বা না আসুক স্যার এটা আসবে। বর্গমূল বের করা। তারপরে দেখি আমরা স্যার, স্যার এই যে এটা চির সবুজ প্রশ্ন, ঠিক আছে? চির সবুজ প্রশ্ন, চির সবুজ প্রশ্ন। এটা স্যার আমি 100% দিয়ে দিই। কত পার্সেন্ট দেওয়া যায় এটারে? 100%। এটা 100% দেওয়া যায়। দেখেন, এখানে পি সমান একটা বিষয় দেওয়া আছে, পি সমান সরি x সমান পি প্লাস কিউ, ওয়াই সমান পি ওমেগা প্লাস কিউ, জেড সমান দেওয়া আছে আমাদের পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। তাহলে দেখাও যে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6p কিউব। স্যার এটা পরীক্ষায় আমাদের থাকবে, কথা বুঝাইতে পারলাম? এটা আসবেই। আচ্ছা, সংক্ষিপ্ততে আর এইটা পড়বেন দুইটা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিই, হ্যাঁ? কোন দুইটা থেকে? এই যে একটা প্রশ্ন দেখতেছেন, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন আর স্যার এই প্রশ্ন, এই দুইটা থেকে স্যার পরীক্ষার মধ্যে একটা থাকবে। x সমান পি প্লাস কিউ, ওয়াই সমান এটা, জেড সমান এটা, তাহলে এটা দেখাইতে হবে। হয়তো এটা থাকবে, নয়তো বা স্যার এই যেটা থাকবে, এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় 100% থাকবে। বুঝতে পারলাম? তাহলে আশা করি দুইটা পড়লে একটা কমন থাকতেছে, দুইটা করলে একটা কমন আপনাদেরকে থাকতে আছে। স্যার বর্গমূলটা বুঝাই দেন। হাসান অবশ্যই স্যার আমি বুঝাবো, একটু ওয়েট করেন, আমি আগে সাজেশনটা আপনাদেরকে দিয়ে নিই, তারপরে আপনাদের যে সমস্যাগুলো হবে আমি সেটা ইনশাল্লাহ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বলছেন আমি একটু জাস্ট দেখাই দিই আপনাদেরকে বর্গমূল গুলা কেমনে বের করবেন। আমাদের প্রথমে এটা ধরবেন যে দড়ি, স্যার বর্গমূল মানে কি? এই যে বর্গমূল মানে এটাকে রুট ওভার করতে হবে, তাই তো স্যার? তাহলে আপনি ধরবেন এইভাবে যে দড়ি রুট ওভার 7i প্লাস 24i সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা ধরে নেবেন, ঠিক আছে? তারপরে যে কাজটা করবেন, এটা 1 নং সমীকরণ ধরলেন, এটার উভয় সাইডে বর্গ করেন, ঠিক আছে? এখানে বর্গ করলে -7 প্লাস 24i হবে, আর এই পাশে হবে x² প্লাস 2xy ইন্টু আই প্লাস হচ্ছে i² ইন্টু y²। একটু লিখলে x² প্লাস আই ইন্টু 2xy, তারপরে এখানে কি দাঁড়াবে স্যার? -1, ঠিক আছে? i² মান তো আমরা জানি নাকি, -1, তার মানে এখানে হবে -y²। তাহলে দেখেন
এই দুটো একসাথে করেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy, আর এই পাশে 7 প্লাস 24i। স্যার এখানে এই দুইটা হচ্ছে বাস্তব, ঠিক আছে, আর এই পাশে এটা বাস্তব, তাহলে বাস্তব বাস্তব সমান, আর এটা কাল্পনিক, এটাও কাল্পনিক, তাহলে কাল্পনিক কাল্পনিক সমান, বাস্তব আর বাস্তব সমান, কাল্পনিক আর কাল্পনিক সমান। তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান -7, এই যে একটা সমীকরণ গঠন করবেন। আর উপর দিকে আমরা পাচ্ছি আই টু এক্স ওয়াই সমান 24i। তাহলে আপনি এখানে আই বাদ দিলে 2xy এর একটা মান পান, কত 24। তাহলে আপনি যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান পেয়ে গেছেন, তাহলে এখন আপনার টার্গেটটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করা। ঠিক আছে, এটার মান বের করবেন, এটার মান বের করে যোগ বিয়োগ কইরা এক্স আর ওয়াই এর মান বের করবেন, এক্স আর ওয়াই এর মানটা স্যার এই যে জায়গায় বসাই দিবেন, তাইলে হয়ে গেছে। বুঝতে পারছি? এক্স আর ওয়াই এর মানটা জাস্ট এই যে এই জায়গার মধ্যে বসাই দিবেন, এই যে এই জায়গার মধ্যে। এখানে আপনি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান পাইছেন। এখন যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4ab। এটা তো আশা করি সবাই জানি নাকি? তো এইটার মান কত পাইছেন? -7, এই যে -7 লিখলাম। আর এখানে এটাকে 2xy দিয়ে হোল স্কোয়ার দেওয়া যায়, তাহলে এখানে হচ্ছে 49, আর এইখানে হয় কত স্যার? 2x এর মান হচ্ছে 24, 24 স্কোয়ার করেন, তাহলে 49, আর 24 স্কোয়ার করলে কত হবে স্যার? 572 বা 576 এরকম একটা মান হয়তো বা আসে। কত হয় স্যার? দেন তো, এটা মান আসবে আর কি। তারপরে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে রুট করলেন, যা আসবে সেটাই। পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার সময় এটা মান আইলো, তো এইটা আর এটা যোগ বিয়োগ করলে এক্স আর ওয়াই এর মান চলে আসবে, সেই এক্স আর ওয়াই এর মানটা উপরে বসাই দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, এটা একটা রচনামূলকের জন্য করে যাবে। ঠিক আছে, এটা রচনামূলকের জন্য কইরা যাইতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা রচনামূলকের জন্য করে যাইতে হবে, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরে করে যায়। রচনামূলকের জন্য স্যার এটা দিলাম। তবে এখান থেকে আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে স্যার এই অঙ্কটা আসবে। ঠিক আছে, আমার জানি কেন মনে হচ্ছে এই অঙ্কটা আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলি স্যার আমরা পঞ্চম অধ্যায় বিন্যাস। বিন্যাস থেকে আমরা কি কি পড়বো একটু দেখি। ঠিক আছে, বিন্যাস থেকে স্যার, এটা সংক্ষিপ্ত, সাইডে লিখা রাখেন, আসবেই। ঠিক আছে, সাইডে লিখা রাখেন, পরীক্ষায় আসবেই। np4 সমান 6 ইন্টু np3 হলে n এর মান কত? এটা আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে এটা গেল। স্যার এখানে দেখে আরো কি দেওয়া আছে, তো এটা বানানটা ভুল আছে। ঠিক আছে, এটা বানান হবে এইভাবে, MATHE MATICS। এই যে ম্যাথমেটিক্স ওয়ার্ড, এটা কত প্রকারে সাজানো যায় তা বের করো। ঠিক আছে, তারপর হচ্ছে এদের কতগুলো স্বরবর্ণ একসাথে থাকবে, এই যে এরকম বিন্যাস। বিন্যাস থেকে আপনারা এটা পড়বেন রচনামূলকের জন্য স্যার। এই ম্যাথমেটিক্স এর যে মানে কতগুলোকে একত্রে রেখে সাজানো যাবে, স্বরবর্ণ একত্রে রেখে সাজানো যাবে, একত্রে না রেখে সাজানো যাবে, এই রিলেটেড একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। অথবা স্যার এই যে এইটা পড়বেন। রচনামূলকের জন্য দুইটা থেকে আশা করি একটা থাকবেই। রচনামূলক থেকে এই সংখ্যার যে অঙ্কগুলো আছে, হয়তোবা এইটা করবেন, এটা আসতে পারে পরীক্ষায়, অথবা এই যে ম্যাথমেটিক্সটা আসতে পারে। আমি রচনামূলক এখান থেকে দুইটা প্রশ্ন দিলাম, জাস্ট এই ম্যাথমেটিক্সটা আর হচ্ছে এই সংখ্যাটা। পারবো তো নাকি? আপনারা নোট করে রাখেন, যেটাতে সমস্যা আমার বললেন, পরবর্তীতে আমি সেটা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তাহলে এটা এখান থেকে গেল। আহ ওই ম্যাথমেটিক্স পারলে আপনারা ইলেকট্রিক্যালও পারবেন। ঠিক আছে, স্বরবর্ণগুলোকে একসাথে রেখে না রেখে এগুলো সোজাই আছে, মোট বিন্যাস বের করে একত্রে রেখে বিন্যাস বাদ দিলে একত্রে না রেখে বিন্যাস পাওয়া যায়। স্যার রচনামূলক লিখা রাখেন, আমি এখান থেকে দুইটা প্রশ্ন দিব রচনামূলকের জন্য। আমি এইখান থেকে আপনাদেরকে রচনামূলকের জন্য দুইটা প্রশ্ন দিব, এনসিআর প্লাস NCR -1 সমান n+1 CR। এইটা দুইটা রচনামূলক দিচ্ছে, আশা করি একটা আসবে, হয়তো এটা আসবে, নয়তো বা স্যার এইটা। ঠিক আছে, এখানে দুইটা রচনামূলক আমি নিয়ে আসছি, সো আপনারা এই রচনামূলকটা পড়বেন, অর্থাৎ এরকম একটা রচনামূলক আসবে অথবা ওইটা।
এই দুইটা থেকে একটা 100% আপনাদের পরীক্ষায় থাকবে। আমি আবার বলতেছি, নির্ণায়ক থেকে একটা রচনামূলক থাকবে, এবং আমার মনে হচ্ছে যে নির্ণায়কের সমাধান থেকে একটা ম্যাথ থাকবে, ক্র্যামার রুলস এর সাহায্যে সমাধান। এটা থাকার সম্ভাবনাটাই অনেক বেশি। ঠিক আছে, ক্র্যামার রুলস এর সাহায্যে সমাধান, এটা পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি, ভালো করে বুঝা পড়েন। তারপরে আসি বহুপদী স্যার। বহুপদী থেকে একটা রচনামূলক থাকবে, সেটা হচ্ছে ওই যে যেটা বললাম, একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে বলবে আলফা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ইন্টু বিটা প্লাস ওয়ান বাই বিটা, এরকম এক মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করো, গেল এইটা। তারপরে আমি যদি বলি বিন্যাস এবং সমাবেশ, এই দুইটা থেকে একটা রচনামূলক থাকবে, সেটা হইতে পারে বিন্যাস থেকে রচনামূলক। বিন্যাস থেকে রচনামূলক বললে ম্যাথমেটিক্স এর রচনামূলকটা দিবে, মানে একটু আগে যেটা আপনাদেরকে দেখাইলাম যে ম্যাথমেটিক্স অথবা সংখ্যার একটা অঙ্ক, অথবা আমাদের যদি সমাবেশ থেকে দেয় তাহলে অবশ্যই স্যার এটা দিবে। সমাবেশ থেকে আমি যে দুইটা ম্যাথ দেখাইলাম আপনাদেরকে, এই অঙ্কটা, অথবা স্যার এই যে এটা, কথা বুঝাতে পারলাম, এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় 100% দিবে। ঠিক আছে, ভালো করে বুঝেন, বুঝে শুনে পড়েন প্রশ্নের ক্যাটাগরিটা। তাহলে আমি তিনটা রচনামূলক, তিনটা অধ্যায় থেকে বললাম। রচনামূলকের জন্য নির্ণায়ক থেকে একটা আসবে, বহুপদী থেকে একটা, এবং হচ্ছে বিন্যাস সমাবেশ মিলিয়ে একটা রচনামূলক আসতে পারে। যদি বিন্যাস থেকে রচনামূলক দেয়, সমাবেশ থেকে রচনামূলক দিলে বিন্যাস থেকে সংক্ষিপ্ত দিবে, অথবা অনেক সময় দেখা যায় বিন্যাস সমাবেশ থেকে দুইটা রচনামূলক থাকতে পারে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসি আমরা ত্রিকোণমিতিতে। সংযুক্ত কোণ। সংযুক্ত কোণ থেকে স্যার কিছু পড়েন আর না পড়েন এটা পড়ে যাবে, কিছু পড়েন আর না পড়েন এটা পড়ে যাবে, এটা পরীক্ষা 100% আসবে। ঠিক আছে, একটা অঙ্ক দিলাম জাস্ট এইটা। আচ্ছা, আরো দেখি, আমি একটু দেখে নিই আপনাদেরকে যেখানে আরো কিছু পড়ার মতো আছে কিনা আমাদেরকে। ঠিক আছে, একটা দিলাম না, আরেকটা দিচ্ছি দেখেন। আরেকটা হচ্ছে স্যার এইটা, আরেকটা হচ্ছে এইটা, এই দুইটা দেখছেন। আপনারা অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা করে যাবেন, এর সমাধান করা, থিটার ভ্যালুটা বের করা, 360 ডিগ্রির ভিতরে থিটার ভ্যালুটা বের করা, এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় অনেক বেশি আসতে পারে, কমন উপযোগী একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এই একটা গেল। আর এখান থেকে আপনারা এটা পড়বেন, এটা আসবেই পরীক্ষায়। ঠিক আছে, এটা আসবেই পরীক্ষায়, সেটা একটু ভালো করে পড়ে যাবেন। এই ক্ষেত্রে হচ্ছে এটার আনসারটা হবে 2। সো এটা আনসারটা কেমন একটু হবে বলে দিই। থিটা মিলাইতে হবে, কি করতে হবে স্যার, থিটা। যেমন এখানে আছে আমাদের π/7, আপনি এখানে π/7 মিলাবেন। এখানে আছে 5π/4, এখানে 5π/14 হবে, এখানেও আপনি 5π/14 বানাবেন, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনার হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা, এই গেল নাকি? তাহলে আমরা সপ্তম অধ্যায় থেকে এই একটা কোশ্চেন আর এই একটা সমাধান, দুইটা অঙ্ক পড়বো জাস্ট। এবং এইখান থেকে প্রশ্ন আসলে মজার বিষয় হচ্ছে, যদি আসে তাহলে অবশ্যই স্যার এগুলা রচনামূলক, এটা রচনামূলক আসতে পারে, এটা সংক্ষিপ্ততে আসতে পারে। ঠিক আছে, এরপর আমরা যাই পরের অধ্যায়ের মধ্যে, এগুলা করার প্রয়োজন নাই। অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে আমি একটু দেখে নেই স্যার, অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটা আছে কিনা। স্যার অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্ন পড়বেন, এটা রচনামূলকের জন্য আসবে। অষ্টম অধ্যায় থেকে এটা রচনামূলকের জন্য পড়বেন, আশা করি এটা আমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এটা রচনামূলক। এখানে এটাকে চেঞ্জ করতে হবে, এই যে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এটাকেও চেঞ্জ করতে হবে, বুঝাইতে পারলাম। এই দুটাকে চেঞ্জ করে এটার মতো বানাইতে হবে, এটার মতো বানাইতে হবে আমাদেরকে, তাহলে হয়েছে। যেমন এখানে আছে cos 68 ডিগ্রি 20 মিনিট, এখানে আছে, এটা মিসিং আছে, এটা হবে cos 8 ডিগ্রি 20 মিনিট। ঠিক আছে, তাহলে এইগুলোকে আপনার চেঞ্জ করে বানাইতে হবে। ওকে, হ্যাঁ সঙ্গীত অবশ্যই পাস করাই লাগবে, ফেল করলে তার হবে না, তাই না? তা যে বলতেছি এমনি পড়েন, এটা পরীক্ষা আসার সময় অনেক বেশি ভালো করে পড়ে যাবে। আর এখান থেকে আরেকটা অঙ্ক করবেন, স্যার এটা সংক্ষিপ্ততে আসবে, এটা লিখে নিয়ে যান।
যে রনি স্যার বলে দিয়েছে এটা সংক্ষিপ্ত আসবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে, এটা সংক্ষিপ্ততা আসবে। আপনারা যখন এই অঙ্কটা করতে যাবেন, এখানে 10 এর অঙ্কটা আছে, পাশাপাশি দেখবেন কোডেরও একটা প্রমাণ আছে, ঠিক আছে, ওইটা সহ পড়বেন। এটা 1 নম্বর প্রমাণ, আর একটা বই আছে 2 নম্বরটাও আছে, 1 2 দুইটাই পড়ে যাবেন, 10 এরটাও পড়ে যাবেন, কোডেরটাও পড়ে যাবেন। আশা করি যদি 10 এরটা কোনো কারণে না আসে, অবশ্যই কোডেরটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই। না, এটা একটা ইম্পর্টেন্ট মনে করতেছি না আমি। স্যার এটা করে যান, হ্যাঁ, এটা রচনামূলক, এটা রচনামূলকের জন্য করে যায়। এটা তো একটা ইম্পর্টেন্ট না, এটাই এটা না, অঙ্কটা গেল কই? দাঁড়ান, আমি এখানে এখান থেকে একটা অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো লিখে দিই, সবগুলো মনে হয় শেষ, লিখা নাই আর। স্যার আপনারা এই অঙ্কটা করে যাবেন, প্রমাণ করো যে 9 অধ্যায় থেকে, হ্যাঁ, চ্যাপ্টার 9, আমাদের চ্যাপ্টার 8 থেকে আমাদের চ্যাপ্টার 8 থেকে স্যার এই অঙ্কটা করতে হবে। আর রচনামূলকের জন্য আমি এখানে দুইটা দিচ্ছি, আশা করি দুইটা থেকে একটা আসবেই। এই একটা অঙ্ক দিলাম, আরেকটা অঙ্ক দিচ্ছি স্যার, এটা হচ্ছে জগদীখ্যাত অঙ্ক। 10 আলফা প্লাস 10 বিটা সমান বি। তারপর হচ্ছে আপনার কট আলফা প্লাস কট বিটা সমান এ, এবং এ প্লাস বি সমান থিটা হলে প্রমাণ করো যে কোন শিক্ষার্থী যদি বলে স্যার একটা প্রশ্ন দেন সারা বই থেকে, আমি একটা অঙ্ক করে যাব, তাহলে আমি তার জন্য এই অঙ্কটা দিতাম। কথা বুঝতে পারছেন? এটা গুরুত্ব বুঝছেন? যে কোনো শিক্ষার্থী যদি বলে আমারে যে স্যার পুরো বই থেকে একটা ম্যাথ দেন, একটাই করে যাবে, একটাই কমন পড়বে, তাহলে আমি তার এইটা দিতাম, ঠিক আছে। তো এটা এমন ইম্পর্টেন্ট, এটা আমার মনে হচ্ছে কেন জানি এটা দিবেই, এটা ছাড়া প্রশ্ন হবে না। তাহলে আপনি এটা ভালো করে করে যাবেন, তাহলে আমি এর থেকে দুইটা প্রশ্ন দিলাম, এইটা এবং এটা, আশা করি এটাই আসবে, ঠিক আছে, আশা করি এটাই পরীক্ষা আসবে। এরপরে চলুন আমি কিছু প্রশ্ন দিই নবোদয় থেকে, চ্যাপ্টার 9 থেকে একটা রচনামূলক দিচ্ছি স্যার, চ্যাপ্টার 9 থেকে একটা রচনামূলক দিচ্ছি। প্রমাণ করো যে রচনামূলক প্রশ্ন, হ্যাঁ, cos 10 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি ইন্টু cos 50 ডিগ্রি ইন্টু cos 70 ডিগ্রি সমান সমান 3/16, এটা ঠিক আছে। এখানে কজের জায়গায় সাইনও থাকতে পারে, সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে যাবেন। কজের জায়গায় সাইনও থাকতে পারে, হ্যাঁ, কজের জায়গায় সাইন থাকলেও যাতে আপনারা পারেন। আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যাবেন, সংক্ষিপ্ত আরেকটা কোশ্চেন করে যাবেন, ঠিক আছে। এটা প্রমাণ করো যে সাইন 27 ডিগ্রি প্লাস cos 27 সমান √2 cos 18 ডিগ্রি, এটা এটা সংক্ষিপ্তের জন্য, ঠিক আছে। তাহলে আমি আশা করি এখান থেকে দুইটার মধ্যে হয়ে যাবে। প্রথম যেটা দিয়েছি এটা রচনামূলকের জন্য পড়ে যাবেন, এবং আমি একটা কথা বলে দিই, এখানে যেমন কজ আছে, so আপনি যদি এটা পারেন অবশ্যই আশা করি
সাইন 20, সাইন 40, ঠিক আছে, সাইন 60, সাইন 80, এই অঙ্কটাও পারবেন। তো আশা করি এটাও পারবেন। যদি আপনি এটা পারেন তাহলে এটা পারবেন। এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি 100% দিয়ে দিলাম যে এই দুইটা থেকে 100% একটা কমন পাবেন। আর মাঝখানে যেটা দেখতেছেন, 5 অধ্যায় থেকে কোনো প্রমাণ আছে? বিন্যাসের অধ্যায় না? বিন্যাস অধ্যায় কিসের প্রমাণ? প্রমাণটা ষষ্ঠ অধ্যায় মনে হয়, সমাবেশ থেকে ওই প্রমাণটা করে যাবেন, ঠিক আছে? সমাবেশ থেকে ওই প্রমাণটা করে যাবেন, আশা করি সেটা কমন পড়বে। এরপরে স্যার আমরা হচ্ছে গুণিতক কোণের অধ্যায়ে যাচ্ছি। তো গুণিতক কোণের অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে যেটা গুণিতক কোণ চ্যাপ্টার, আমি এই অধ্যায় থেকে আপনাদেরকে আহ 3টা প্রশ্ন দিব, ঠিক আছে? 3টা প্রশ্ন দেবো, আশা করি 3টা থেকে 2টা প্রশ্ন কমন পাবেন। 3টা প্রশ্ন, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10, ঠিক আছে? এই চ্যাপ্টার 10 থেকে আমাদের পড়তে হবে যেটা প্রমাণ করো যে 10 2a সমান সমান sec 2a প্লাস 1 ইন্টু sec স্কোয়ার a মাইনাস, ঠিক আছে? এটা এটা স্যার সংক্ষিপ্তের জন্য পড়তে হবে আমাদেরকে। এটা সংক্ষিপ্ত, ঠিক আছে? এটা সংক্ষিপ্তের জন্য আমাদেরকে পড়তে হবে। এরপর আসেন রচনামূলকের জন্য আমাদের যেটা পড়তে হবে, যদি 2 tan আলফা সমান 3 tan বিটা হয়, tan আলফা মাইনাস বিটা সমান সমান সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। এটা রচনামূলক, ঠিক আছে? এইটা আরেকটা পড়বেন, যদি tan স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই cos 2 ফাই সমান হচ্ছে 1 প্লাস 2 cos 2 থিটা। স্যার রচনামূলকের জন্য এই দুইটা, এবং এটা শিওর এই পেজটা থেকে রচনামূলক এবং সংক্ষিপ্ত দুইটা থেকে দুইটাই থাকবে। দেখেন, দুইটা অঙ্ক থাকবে এই পেজ থেকে। আপনারা অবশ্যই অবশ্যই স্যার এই অঙ্কটা করে যাবেন, এটা আসবে সংক্ষিপ্তের জন্য। আর এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন পাবেন। তাহলে এই পেজ থেকে এই পেজটা সলভ করলে দুইটা প্রশ্ন পাওয়া যাচ্ছে পরীক্ষায়, ঠিক আছে? তার মানে রচনামূলক এখান থেকে এটা পাচ্ছেন, আর আগের স্লাইডটা থেকে এই যে দুইটা থেকে একটা, আর এটা তো আসবে, ঠিক আছে? এটা তো আসবেই পরীক্ষায়। তো চ্যাপ্টার 10 পর্যন্ত শেষ আমাদের। এরপরে চ্যাপ্টার 11 নিয়ে কথা বলি। চ্যাপ্টার 11 খুবই মজার একটা চ্যাপ্টার। তো এখান থেকে সংক্ষিপ্ত একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, আমি দুইটা প্রশ্ন দিব আপনাদেরকে, আশা করি দুইটা থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমত চ্যাপ্টার 11 থেকে সংক্ষিপ্তের জন্য একটা প্রশ্ন দিচ্ছি। চ্যাপ্টার 11, বিপরীত বৃত্তীয় ফাংশন প্রমাণ করো যে সাইন কজ ইনভার্স
10 সেকেন্ড ভার্স এটা আমি বরাবরই দিই, এটা আমার খুব পছন্দের একটা অঙ্ক, পরীক্ষায় আসে প্রায়ই। আর রচনামূলক দুইটা দিচ্ছি স্যার, আশা করি দুইটা থেকে একটা থাকবে। রচনামূলক দুইটা প্রশ্ন দিচ্ছি, আশা করি দুইটা থেকে একটা থাকবে, ঠিক আছে? দুইটা থেকে একটা থাকবে আশা করি। আরেকটা তো অঙ্ক ছিল, ওইটা গেল কই? আপনাদের আরেকটা অঙ্ক আসবে, এটা কোন দিনে ফালাই রাখছে, দাঁড়ান দেখে নি, এটা আসবেই। ও স্যার, আগের অধ্যায় থেকে আরেকটা অঙ্ক দিতে ভুলে গেছি, হ্যাঁ, এই অঙ্কটা করবেন এই অধ্যায় থেকে, কষ্ট হইলেও করে যাবেন এটা। যদি cos a প্লাস cos b প্লাস cos c সমান 0 হয়, তবে প্রমাণ করো যে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c সমান 12 cos a cos b cos c। স্যার এটা পরীক্ষায় থাকবেই, হ্যাঁ। এই পেজটা থেকে আপনারা একটা রচনামূলক একটা সংক্ষিপ্ত পাবেন, এটা 100% শিওর। কথা বুঝতে পারছি? আমি আগে বলছি, এখনো বলতেছি, এই পেজটা থেকে আপনারা একটা সংক্ষিপ্ত একটা রচনামূলক পাবেনই। ওকে। এবং যদি কোনো কারণে এই দুইটা থেকে এটা না আসে, তাহলে অবশ্যই স্যার এটা আসবে। তাহলে একটু এটা কষ্ট হইলো স্যার, পড়ে যায়। আর এখান থেকে আমি যে যে প্রশ্ন দিলাম, আর 13 অধ্যায় থেকে 11 অধ্যায় থেকে আমাদের রচনামূলক প্রশ্ন তেমন আসে না, আসলে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে। সো সংক্ষিপ্তর জন্য আমি এখান থেকে আপনাদেরকে 3টা কোশ্চেন দিচ্ছি, 3টা থেকে আশা করি এটা কমন পড়বেই। একটা কোশ্চেন দিলাম, আর একটা কোশ্চেন দিচ্ছি স্যার। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্রমাণ করো যে 4 cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 সমান হচ্ছে π/4, সরি সমান হচ্ছে পাই। এইটা স্যার, ঠিক আছে। আরেকটা প্রশ্ন পড়বেন, যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান π/2 হয়, তবে দেখাও যে xy yz প্লাস zx সমান 1। এই 3টা সংক্ষিপ্ত জন্য পড়বেন স্যার, ঠিক আছে? এই 3টা সংক্ষিপ্ত জন্য পড়বেন, এই 3টা, তাহলে চ্যাপ্টার 11 শেষ। 3টা সংক্ষিপ্ত জন্য পড়বেন জাস্ট। এরপরে যদি বলি স্যার, 12 অধ্যায় আমাদের বাদ দেওয়া হয়েছে, 12 অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসবে না আমাদের পরীক্ষায়। এরপরে স্যার 13 নম্বর যে অধ্যায়টা আছে আমাদেরকে, আমাদের যে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল স্থানাঙ্ক, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে স্যার, চলেন একটু দেখি আমরা। এটা থেকে আমরা যদি একটু দেখি, অতি সংক্ষিপ্ত আছে। ওতে লাভ কি, এই যে যদি এগুলো এখানে লেখা ছিল, ঠিক আছে, এগুলো দেওয়া হয়েছে, ওটা লিখতে হবে। এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্ন আসবে স্যার, ঠিক আছে, এদের থেকে আমাদেরকে রচনামূলক প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে। 13 নম্বর অধ্যায় থেকে আমাদের রচনামূলক থাকবেই, এটা একদম 100% শিওর। চতুর্থ স্থানাঙ্ক বের করা রম্বসের, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন থাকবে।
হয়তো চতুর্থ স্থানাঙ্ক নয়তো বা হচ্ছে ক্ষেত্রফল বের করা, এরকম যে কোনো একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এখান থেকে আমাদের সংক্ষিপ্ত পড়তে হবে, রচনামূলক পড়তে হবে স্যার। ঠিক আছে, আমাদের আর দুইটা অধ্যায় বাকি। তো চলেন আমরা চ্যাপ্টার, এটা কত নাম্বার, 13, হ্যাঁ 13 নিয়ে একটু কথা বলি। চ্যাপ্টার 13, চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক। চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক এটা আমাদের পরীক্ষায় থাকবে স্যার। ঠিক আছে, চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক। আমি এখান থেকে আপনাদেরকে রচনামূলক দুইটা প্রশ্ন দিচ্ছি, আশা করি দুইটা থেকে একটা কমন পড়বেই। যদি এ একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 25, এবং বি আর একটা বিন্দু, এটার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 54, এবং ডি আর একটা বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 32 হলে এবিসিডি সামান্তরিকের এবিসিডি রম্বসের চারটি শীর্ষবিন্দু হলে, শীর্ষবিন্দু হলে সি বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক বের করো, স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, এই প্রশ্নটা রচনামূলকের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইটা আরেকটা রচনামূলক দিচ্ছি। আরেকটা রচনামূলক হচ্ছে স্যার আমাদের একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1 1, 2t+1 3, এবং সি বিন্দুটা হচ্ছে আপনার, আচ্ছা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। 2t+2 এবং হচ্ছে 2t হলে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল বের করো। আচ্ছা, দেখাও যে t=2 অথবা t=half হলে, -half হলে, t=-half হলে বিন্দুদ্বয় সমরেখা হবে, বিন্দুদ্বয় সমরেখা হবে। ঠিক আছে, বিন্দুদ্বয় সমরেখা হবে। তাই রচনামূলক এই অধ্যায় থেকে স্যার আমরা এই দুইটা পড়বো জাস্ট, প্রথমটা আর দ্বিতীয়টা, এই দুইটা রচনামূলকের জন্য পড়লে এনাফ। এই দুইটা রচনামূলকের জন্য পড়লে এনাফ, আর কিছু লাগে না। এখান থেকে রচনামূলক এই দুইটা পড়লেই স্যার এনাফ, আর কিছু আমাদের লাগবে না। আর সংক্ষিপ্ত জন্য স্যার এখান থেকে দুইটা প্রশ্ন পড়বেন, সংক্ষিপ্ত জন্য এখান থেকে দুইটা প্রশ্ন দিচ্ছি, এই দুইটা পড়ে যান, আশা করি কমন পড়বে। সংক্ষিপ্ত জন্য আপনারা এখান থেকে দুইটা প্রশ্ন করে দেবেন। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত জন্য দুইটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। এই প্রশ্নটা পড়বেন সংক্ষিপ্ত জন্য। একটি বিন্দুর কুটি
একটি বিন্দুর প্রতি ভুজের দ্বিগুণ। আচ্ছা, যদি এর দূরত্ব যদি এর দূরত্ব 4 3 বিন্দু হতে √10 একক হয়, √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক বের করো। আর লিখতে মন চাইছে না ভাই, এটা পড়েন। আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে y অক্ষ 7 2 হতে বিন্দুর মান হলে মান কত। আচ্ছা, এটাই করে যান, আর করা লাগবে না। তাহলে আপনারা এই অধ্যায় থেকে এই প্রশ্নটি পড়েন, উপরে দুইটা রচনামূলকের জন্য নিচের একটা সংক্ষিপ্ত। আর কত শর্ট করব, একটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন, তাও 2টা রচনামূলক, একটা সংক্ষিপ্ত। ঠিক আছে, আশা করি এটি আসার সম্ভাবনা বেশি, যে সংক্ষিপ্তটা দিলাম এটি আসবে। এরপরে স্যার আমাদের পরের যে অধ্যায়টা আছে, পর অধ্যায় থেকে আমি আপনাদেরকে একটা রচনামূলক দিচ্ছি, আশা করি সেই রচনামূলকটাই কমন পড়বে। ঠিক আছে, 14 নম্বর যে অধ্যায়টা আছে আমাদের, আমি আপনাদেরকে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন দিব স্যার। আমি এই অধ্যায় থেকে আপনাদেরকে 2টা প্রশ্ন দিব, আশা করি কমন পড়বে। দেখেন, পর অধ্যায় থেকে চ্যাপ্টার 14, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো বের করো যা 2x + 3y + 4 = 0, ব্যাখ্যাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। এবং 6x - 7y + 8 = 0 এর উপর লম্ব। এটা স্যার একটা দিলাম, 18 রচনামূলক দিচ্ছি। এটা আমি সবসময় দিই, হ্যাঁ। 2 - 1 বিন্দু হতে x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত পাদবিন্দুর রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা, এই অধ্যায় থেকে এই 2টা প্রশ্ন রচনামূলক একটা থাকবে স্যার। মোটামুটি সবগুলো অধ্যায় লেখা শেষ, বা আমি লিখলাম, দেখাইলাম আপনাদেরকে। তো এখন হচ্ছে যারা অতিরিক্ত চূড়া ছিলেন, সারা বছর পড়ার টেবিলে যান নাই, তাদের জন্য কিছু স্পেশাল লাইট আছে আমার এখানে। আমি সেই স্পেশাল স্লাইডগুলো দেখাই দেবো, জাস্ট ওইটি পড়ে যাবেন, আর কিছু লাগবে না। আশা করি ওইখান থেকে আপনাদের একটা পাস মার্কস থাকবে। তো যারা চূড়া নাম্বার 1, তারা অবশ্যই এই স্লাইডে 2 অঙ্ক করে যাবেন। ঠিক আছে, একটা পাবেন। গুইনিন কয়টা প্রশ্ন বলতেছি?
এইখান থেকে কপাল বলা থাকলে দুইটাই আসতে পারে, এটা আসতে পারে রচনামূলক, এটা আসতে পারে সংক্ষিপ্ত হতে। ঠিক আছে, তাহলে এখান থেকে গেল একটা একটা স্লাইড, আর আর এ একটা স্লাইড। এখান থেকে একটা প্রশ্ন হলো কয়টা আছে? আর দুইটা। কেন দিলাম এই স্লাইডটা? এটা সংক্ষিপ্ত আসবে। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা পড়বেন, এক নম্বরটা আর এটা, তাহলেই হবে। এরপরে যাই, এরপরে চূড়া নাম্বারদের জন্য এটা দেওয়া দরকার নাই, চূড়া নাম্বার এটা পড়েন না। যারা চূড়া আছেন তারা এটা পড়বেন। ঠিক আছে, এই যে এটা চূড়াদের সাজেশন দিচ্ছি। সো আর সংক্ষিপ্তের জন্য এটা পড়ে দেওয়া যায়, এটা, এইটার এটা। তারপরে যারা চূড়া আছেন তারা এই সাইডটা পড়বেন, এইখান থেকে একটা রচনামূলক আসবে। যারা চূড়া আছেন তারা এইখান থেকে এই যে যে দুইটা দাগ দেওয়া আছে না, সাইন এবং কসের, আশা করি এটা থাকবে 100%। ঠিক আছে, 100% এটা থাকবেই। গেল। এরপরে আসি হচ্ছে, যারা চূড়া আছেন তারা 100% এই স্লাইডটা পড়বেন। চূড়াদের জন্য 100% স্লাইড পড়তে হবে স্যার। ঠিক আছে, 100% স্লাইড এটা পড়ুন ভালো করে। পরে দরকার নাই, এটা দরকার নাই, এটা পড়েন সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে, এটা পড়বেন সংক্ষিপ্তের জন্য, এটা দরকার নাই। চূড়ার এটা পড়তে পারেন, যদি পারেন পড়বেন, সমস্যা নাই, আগে দেখাইছি। আর চূড়াটা অবশ্যই অবশ্যই স্যার এটা পড়বেন, এই যে এটা। ঠিক আছে, যারা চূড়া শিক্ষার্থী আছেন তারা অবশ্যই এটা পড়বেন, এটা পড়ে দেবেন। তারপরে যাই, আহ তারপরে স্যার চূড়া শিক্ষার্থীদের জন্য আমি দুইটা অঙ্ক দিচ্ছি, রচনামূলকে কমন পড়বে, দুইটা থেকে একটা আসবেই। এই অঙ্কটা আর স্যার এই যে প্রমাণটা, এই প্রমাণ অথবা এই অঙ্ক, দুইটা থেকে একটা আসবেই। ঠিক আছে, আর যারা চূড়া আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, তারা হচ্ছে এই যে এটা সংক্ষিপ্ত জন্য পড়বেন, এটা সংক্ষিপ্ত জন্য পড়বেন। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত। তারপরে যারা চূড়া আছেন তাদের জন্য স্যার এইটা, তাদের জন্য অবশ্যই অবশ্যই এটা, এটা অবশ্যই পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল। এবং এইটা 100%, এই দুটা করে যাবেন, হ্যাঁ চূড়া শিক্ষার্থীরা, এইটা আর হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমাদের বহুপদী থেকে স্যার এটা আসবে পরীক্ষায়, কিছু বলার নাই, এটা পড়তে হবে, রচনামূলক পড়তে গেলে এটা পড়তে হবে, এটা আসবে পরীক্ষায়। স্যার রচনামূলকের জন্য এটা পড়েন, আর এটা না, এটা পড়তে হবে আমাদেরকে, এবং এইটা স্যার এটা পড়তে হবে। ঠিক আছে, এটা পড়তে হবে। ওকে, এবং এটা দেখে গেলে বেটার। আর এটা দরকার নাই, চূড়া শিক্ষার্থীরা এটা করে দেন। ঠিক আছে, এটা আসার সম্ভাবনা আছে। গুণন করে যাবেন স্যার সংক্ষিপ্তের জন্য, এই গুণটা করবেন সংক্ষিপ্তের জন্য, এটা পরীক্ষা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। আর প্রথম অধ্যায় থেকে গ্রামার রুলসটা দেখে যান, অথবা এই অঙ্কটা। ঠিক আছে, এটা আর হচ্ছে এই যে স্যার এই স্লাইডটা, এই স্লাইড, এই স্লাইড, আর হচ্ছে এটা, এই তিনটা স্লাইড থেকেই একটা রচনামূলক, এটা সংক্ষিপ্ত থাকবে। ঠিক আছে, সো আমি চেষ্টা করেছি আপনাদের টোটাল ম্যাথমেটিক্স ওয়ানটাকে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা কতটুকু নিতে পেরেছেন বা নিতে পারবেন সেটা পরের বিষয়। বাট যেগুলো অঙ্ক দাগাই দিলাম, যদি কারো পাশ করার তাড়না থাকে যে না আমি পাশ করব, সো তারা চাইলে এই সাজেশনটা ফলো করতে পারেন, আশা করি পরীক্ষার মধ্যে অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, আপনি আর আমার সাজেশন যদি আমার উপর ভরসা থাকে তো কইরা যায়েন। আর পরীক্ষার হলে যদি কমন পড়ে পৃথকতা জানাবেন, আর না কমন পড়লে যতটুকু গালি দেওয়ার মন চাই দিয়েন, ইনশাল্লাহ আমি সেটা নিতে প্রস্তুত আছি। সো আশা করি কমন পড়বে আমার যতটুকু অভিজ্ঞতা মনে হয়। সো আশা করি ভালো করে পড়ে যান, তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ডিরেক্ট মুখস্থ না ভাই, মুখস্থ করে না, অঙ্ক মুখস্থ করবেন এটা আমি কখনোই সাপোর্ট করি না। অঙ্ক বুঝে করার জিনিস, বুঝে পড়তে হবে। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনে কোনো ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে। আর যদি কেউ পাপুলার ডিগ্রি ভর্তি হতে চান সামনের সেমিস্টারের জন্য, এই মুহূর্তে যুক্ত হতে পারেন আমাদের সাথে, এবং একটা অফার চলতেছে
এবং একটা অফার বলতে, আপনারা যদি এখন ভর্তি হন তাহলে কিন্তু একদম ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনারা আমাদের যে ডাইজেস্ট বইটা আছে, ডিপ্লোমা ডাইজেস্ট, এই বইটা পেয়ে যাবেন। এবং সবার আগে বইটা পেতে এখন আমাদের কোর্সটা এনরোলমেন্ট করেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।